নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি তসমিনা। গুড মর্নিং কলকাতায় তসমিনার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। আর শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কৃষ্ণনগর গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্তরা ধৃত সৈকত হালদার ও কুণাল হালদার। কৃষ্ণনগরের পিডব্লিউডি মোড় থেকে গ্রেপ্তার করা হয় কুণাল এবং সৈকত হালদারকে। তোলার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ সামনে এসেছিল এবং গতকালই আমরা সেই খবর আপনাদের সামনে রেখেছিলাম এবং সেই ঘটনাতেই কুণাল হালদার এবং সৈকত হালদারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল এবং তাদেরই এবার গ্রেপ্তার করা হলো। একদমই, কৃষ্ণনগরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি এবং কোনো ক্রমে বেঁচে যান ব্যবসায়ী এবং তারপরেই সেই গুলিকাণ্ডে মূল অভিযুক্তদের গ্রেপ্তার করলো পুলিশ। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিশাল সিংহ রায়। বিশাল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি খবর রয়েছে, কোথা থেকে ঠিক গ্রেপ্তার করা হলো এই মূল অভিযুক্তদের? কালকে রাত্রেবেলায় তোমার গভীর রাতে জানা যায় যে তারা কৃষ্ণনগর পিডব্লিউডি মোড়ের কাছে মূল অভিযুক্ত প্রথমে তার যে গাড়িতে করে তারা গিয়েছিল সেই গাড়ি ড্রাইভার সোমপাল, প্রথমে তাকে পুলিশ তাকে আটক করে এবং আটক করে সেখান থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে গভীর রাতে তারা পুলিশের গাড়ি তাকে ধরা দেয়। কৃষ্ণনগর পিডব্লিউডি মোড়ে সে পুলিশের কাছে ঘটনা আসে এবং তোমার সব থেকে বড় খবর যে পিডব্লিউডি মোড়ে জানা যাচ্ছে সমস্ত মিডিয়া তার বিরুদ্ধে খবর করার জন্য শেষ পর্যন্ত পুলিশের কাছে চ্যালেঞ্জার হতে বাধ্য হন এবং তাদের দুজনের নাম হচ্ছে সৈকত হালদার এবং কুণাল হালদার, দুই মূল অভিযুক্ত। তারা আপাতত পুলিশের সাথে গ্রেপ্তার হয়েছে। বিশাল, আমরা গতকাল যে সিসিটিভি ফুটেজ দেখেছিলাম সেখানে কিন্তু দুজন ছাড়াও আরো বেশ কিছু জন ছিলেন সেই ফুটেজের সামনে এবং যেমনটা দেখা যাচ্ছিল সেক্ষেত্রে আরো কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে বা আরো কোনো জড়িত রয়েছে বলে কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, আপাতত মূল অভিযুক্তকে নিয়ে আসা হয়েছে দুদিনকে এবং তাদেরকে আজকে কিছুক্ষণের মধ্যে কোর্টে তোলা হবে, কৃষ্ণনগর জেলাতে আদালতে তোলা হবে। তারপরে তাদেরকে হয়তো পুলিশ রিমান্ডে নেওয়ার চেষ্টা করবে পুলিশ 14 দিনে পুলিশ রিমান্ডে নেওয়ার জন্য। তারপর তাকে হয়তো আরো জিজ্ঞাসাবাদ করে পেছনে কারা রয়েছে মূল অভিযুক্ত বা আরো কোনো কারোর হাত রয়েছে কিনা সমস্ত ব্যক্তিকে জানা হবে, এমনটাই মনে করা হচ্ছে। ধন্যবাদ তোমায় বিশাল। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি বিশাল সিংহ রায়। আর এবার আমরা নজর রাখবো আরিয়াদহের দিকে। আরিয়াদহ কাণ্ডে গ্রেপ্তার জৈন সিং এর শাগরেদ রাহুল গুপ্তা। আলমবাজার থেকে রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। একদমই, আরিয়াদহে মা ও ছেলেকে মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত এবং ভাইরাল ভিডিও কাণ্ডে যুক্ত ছিলেন এই রাহুল এবং এরপরেই এই রাহুলকে গ্রেপ্তার করলো পুলিশ। আরিয়াদহ কাণ্ডে মা ও ছেলেকে মারধরের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় অন্যতম যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করলো পুলিশ। এর আগে আমরা দেখেছি আরিয়াদহে মা ও ছেলেকে যে মারধরের ঘটনা, সেই ঘটনা ইতিমধ্যেই জৈন সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার পরবর্তীতেই দেখা গিয়েছে জৈন সিং এর বিরুদ্ধে একাধিক অভিযোগ যেমন সামনে এসেছে, তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও যেখানে একাধিক অভিযোগ আসছে জৈন সিং এবং তার শাগরেদদের বিরুদ্ধে। এর আগে আমরা দেখেছি প্রসূন ওরফে লালটুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে রাহুল গুপ্তা তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে আরিয়াদহের যে মা ও ছেলেকে মারধরের ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই কিন্তু মূল অভিযুক্ত এই রাহুল গুপ্তা। একদমই, জয়ন্ত সিং এর শাগরেদ বলে পরিচিত এই রাহুল গুপ্তা এবার মূল অভিযুক্ত রাহুল গুপ্তাকে গ্রেপ্তার করলো পুলিশ এবং যেমনটা জানা যাচ্ছে আলমবাজার থেকে এই রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। আরিয়াদহ কাণ্ডে মা ও ছেলেকে মারধরের ঘটনার অন্যতম এই মূল অভিযুক্ত এবং ভাইরাল ভিডিও কাণ্ডে যুক্ত ছিলেন রাহুল, এমনটাই জানা যাচ্ছে। একদমই, আমরা দেখেছি এর আগে তসমিনা যে জৈন সিং এর যে গ্রুপ অর্থাৎ যে শাগরেদদের নিয়ে তার কিন্তু তাণ্ডব চালাতেন তিনি একেবারে আরিয়াদহের। অবশ্যই সেই আরিয়াদহ কাণ্ড নিয়ে কিন্তু একেবারে রাজ্য রাজনীতিও তোলপাড় হয় এবং এবার যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনাতে গ্রেপ্তার করা হয়েছে রাহুল গুপ্তাকে। নোয়াপাড়ায় ছাত্র নেতার হাতে অস্ত্র, ভাইরাল ভিডিও, বিতর্কে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন আহ্বায়ক শুভাশিস চক্রবর্তী। আইনের পথে চলবে দাবি তৃণমূল কাউন্সিলরের, বিরোধীদের কটাক্ষের শিকার তৃণমূল। এক ভাইরাল ভিডিও, উত্তাল রাজ্য রাজনীতি। এর আগে আরিয়াদহের ভিডিওয়ে জয়ন্ত সিং এর অপরাধ অত্যাচার সামনে আসে। এবার নোয়াপাড়ায় আগ্নেয়াস্ত্র হাতে এক ছাত্র নেতার ছবি ভাইরাল। অভিযোগের তীর তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন আহ্বায়ক শুভাশিস চক্রবর্তীর দিকে। আমার অ্যাকচুয়ালি এর সম্বন্ধে কোনো ধারণা নেই।
আমি জানিও না বিষয়টা, আপনাদের কাছ থেকে আমি শুনলাম। ভাইরাল ছবিতে কি দেখা যাচ্ছে ওই ছাত্র নেতার হাতে একটি পিস্তল। শুভাশিসের সঙ্গেও শাসক তৃণমূলের একাধিক নেতা ও বিধায়কের ছবিও প্রকাশ্যে এসেছে। যদিও ওই আগ্নেয়াস্ত্রকে খেলনা বন্দুক বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীরামপুর ভট্টাচার্যের। আমি শুনেছি সেটা একটা খেলনা বন্দুক এবং সেটা বহু পুরনো একটা ছবি এবং একটা ইয়ার্কি ফাজলামিতে মেয়েদের তোলা। এটা কখনোই কোনো কাউকে ভয় দেখানো বা এর জন্য নয়, কারণ আপনি তার যদি ছবিটা ভালো করে লক্ষ্য করেন, তার ওয়ে অফ মুভমেন্ট, তার হাসি, পুরোটাই একটা জোক ছিল বলে আমি শুনতে পেরেছি। ইতিমধ্যেই শতপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তৃণমূলে পরিস্থিতিটা কি আছে এটা আস্তে আস্তে মানুষের সামনে চলে আসছে। এই ছবিটা আমিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি দেখেছি। এটা কি দুঃখ ব্যাপার আছে বা আপনি আশ্চর্যজনক ব্যাপার কিছুই বলতে পারবেন না। কালচারটাই তৃণমূল কংগ্রেসে ওইটাই আছে। যারা ক্রিমিনাল মেন্টালিটি লোক আছে তারাই কিন্তু তৃণমূল করছে, যারা অ্যান্টি সোশ্যাল হতে পারে, যারা ক্রিমিনাল হতে পারে। পরপর বেশ কয়েকটি ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরই পদক্ষেপ করে পুলিশ, যেমন চোপড়ার যুগলকে মারধরের ঘটনা বা হাওড়ায় চুরির অভিযোগে চুল কেটে নেওয়ার ঘটনা। একই সঙ্গে ভাইরাল ভিডিওর নামে ফেক নিউজদের উপরেও কড়া নজর রাখছে পুলিশ। শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। নদিয়ার গাংনাপুরে শুভেন্দু অধিকারীকে দেখে কালো পতাকা ও গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। তখনই মেজাজ হারান শুভেন্দু অধিকারী। একদমই স্বর্ণালী, এবং গাড়ি থেকে নেমে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেন তৃণমূল কর্মী সমর্থকদের। এমনটাই জানা যাচ্ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নদিয়ার সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতাকে দেখেই তৃণমূল কর্মী সমর্থকরা তারা কালো পতাকা দেখান এবং গো ব্যাক স্লোগানও দেন। একই সঙ্গে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পরবর্তীতেই মেজাজ হারান শুভেন্দু। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা, সুপ্রিম কোর্টে মামলা দায়ের নির্যাতিতার। মামলায় রাজ্য ও কেন্দ্রকে একযোগে নোটিশ সুপ্রিম কোর্টের। অ্যাটর্নি জেনারেলের সহায়তা চাইল সুপ্রিম কোর্ট। সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, আর তাই শ্লীলতাহানির অভিযোগের পরেও রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া পুরোপুরি স্তব্ধ। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের নির্যাতিতার। শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটি ওঠে। আদালতে ঠিক কী বক্তব্য রাখেন নির্যাতিতা? শীর্ষ আদালতে নির্যাতিতার বক্তব্য, সংবিধানের 361 ধারা দেখিয়ে রাজ্যপাল ফৌজদারি মামলা থেকে অব্যাহতি পেতে পারেন না। তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তদন্ত এগোবে না। এই ধারা মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে। নির্যাতিতার আইনজীবীদের সওয়ালের পর মোট 3টি নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। রাজভবনে শ্লীলতাহানির মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যের উদ্দেশ্যে নোটিশ জারি, মামলায় কেন্দ্রকে যুক্ত করার অনুমতি, কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলকে সহযোগিতার আর্জি। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্য রাজনীতিতে জোর তরজা। যেটা প্রথা অনুযায়ী যা করার দরকার সেটাই সুপ্রিম কোর্ট করেছে। না কোনো অর্ডার পাস করেছে, না কোনো মন্তব্য জারি করেছে। অতএব যেটা সুপ্রিম কোর্টের করা উচিত সেটাই করেছেন। যে জানতে চেয়েছেন
এটাই স্বাভাবিক আছে। অতএব এতে এত কিছু প্রতি পদে পদে এটা নিয়ে ভাববার অত দরকার নেই। এই নির্দেশ আসলে ওই মহিলাটির জন্যই জয়ের প্রাথমিক বার্তা। তার কারণ রাজ্যপাল নিশ্চিতভাবে সাংবিধানিক সুরক্ষা কবচের আওতাভুক্ত, কিন্তু সাংবিধানিক সুরক্ষা কবচের আওতাভুক্ত বলে তিনি তার কন্যা সময় একজন মেয়েকে যৌন নিগ্রহ করবেন আর তারপর পার পেয়ে যাবেন যেহেতু পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না, এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। এদিন মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর সওয়াল, পদ এবং ক্ষমতা ব্যবহার করে যৌন হেনস্থার মতো অভিযোগ আড়াল করা যায় না। আশা করা যায় সুপ্রিম কোর্ট এ নিয়ে পদক্ষেপ করবে। মামলায় এর আগে রাজ্যপাল কলকাতা পুলিশ কমিশনার এবং ডেপুটি কমিশনারকে সরানোর দাবি জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে নালিশ করেন। রাজভবনে শ্লীলতাহানির মামলার পরবর্তী শুনানি 3 সপ্তাহ পর। কলকাতা টিভি। আদিবাসীদের মারধর অভিযোগের তীরে বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রবি মুর্মু। বীরভূমের মোরগাবনি গ্রামে প্রতিবাদ প্রতিরোধ, বোলপুর ইলামবাজার রাস্তা অবরোধ এবং পুলিশ আদিবাসী বচসা ধস্তাধস্তি। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার। মোরগাবনি গ্রামে আদিবাসীদের মারধরের অভিযোগ, বিজেপিকে ভোট দেওয়ার অভিযোগে মারধর। কাঠগড়ায় তৃণমূল নেতা। কেষ্টহীন বীরভূমে 2টি লোকসভা কেন্দ্রেই জয়ী তৃণমূল। বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল ও বীরভূম লোকসভা কেন্দ্রে জয়ী শতাব্দী রায়। বোলপুর লোকসভা কেন্দ্র দীর্ঘ 43 বছর বাম দুর্গ হিসেবেই পরিচিত ছিল। এরপর ক্ষমতায় আসে তৃণমূল। ইলামবাজারের মোরগাবনি গ্রাম বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। সেখানেই আদিবাসীদের মারধর করার অভিযোগ। প্রতিবাদী বোলপুর ইলামবাজার রাস্তা অবরোধ। পুলিশ অবরোধ তুলতে এলে পুলিশের সঙ্গে আদিবাসীদের বচসা ধস্তাধস্তি উত্তেজনা। 24 লোকসভা নির্বাচনে তৃণমূলকে নয় বিজেপিকে ভোট দিয়েছে গ্রামবাসীরা। এই অভিযোগে গ্রামবাসীদের মারধর, বাড়িঘর ভাঙচুর, জল বন্ধ করে দেওয়া হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের। অভিযোগের তীরে বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা রবি মুর্মু। অনেকদিন ধরে আমাদেরকে জ্বালাতন করছে। রবির নীতিতে আমাদের ঘর দুয়ার ভাঙচুর করে দিয়েছে। আমার শ্বশুরকে ঘর থেকে টেনে নিয়ে দড়ি দিয়ে বেঁধে তাকে মেরেছে, মারধর করে তার চোখটা ফাটিয়ে দিয়েছে। সে মৃত্যুর সঙ্গে লড়ছে বর্ধমানে। আমরাও টিএমসি করি, কিন্তু আমাদের শুধু আদিবাসী টর্চারিং চলছে। তারপরে 29 তারিখে তখন আবার ঘর ভাঙচুর করে দিয়েছিল 5টা পরিবারকে, মানে একদম যাতার করে দিয়েছিল। তবু প্রশাসনকে জানিয়েছি, তবু এখনো আসামিকে অ্যারেস্ট করে নাই। আর এই মারপিটের জন্য এখন আসামিকে অ্যারেস্ট করে নাই। রবি মুর্মুর সাফাই, তা এই সব ধরনের কোনো কেউ যুক্ত নয়। যারা কখনো বলছে সিপিএম, কখনো বলছে অমুক দল, কারা নিজেরা কি করে নিজেদের মধ্যে যে লোকসভা কেন্দ্রে যে টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোল বিজেপি, সেই আবেগটাকে আমাদের মধ্যে ফেলার চেষ্টা করছে। তৃণমূলের ফ্ল্যাগটাকে নিয়ে ব্যবহার করার চেষ্টা করছে। সেটা আমাদের তৃণমূলের কোনো কেউ লয়। এই ঘটনায় সমালোচনায় সরব বিজেপি। আমি মেনে নিলাম যে যারা আন্দোলন করছে যে তারা বিজেপি দল করছে, ঠিক আছে, কিন্তু একটা দল কে সিপিএম করবে কে বিজেপি করবে এটা তো তা একটা মানুষের গণতান্ত্রিক অধিকার। তৃণমূলের পতাকা নিয়ে যখন তারা আন্দোলনে নেমেছে তারা তৃণমূলেরই কার্যকর্তা। এবার এখন এদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, এরা নিজেরা চুরি করছে, নিজেরা সন্ত্রাস করছে এবং নিজেদের মধ্যেই খৈদই লাগছে। জেলায় জেলায় তৃণমূলের দাদাগিরি অব্যাহত। একাধিকবার তৃণমূল সুপ্রিমো এ বিষয়ে কড়া বার্তা দেওয়ার পরও থামছে না এক শ্রেণীর তৃণমূল নেতাদের অত্যাচার। আদিবাসীদের দাবি, তৃণমূলের সমর্থক হওয়া সত্ত্বেও তাদের উপর নির্যাতন কেন? দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের দাবি আদিবাসীদের। বীরভূম থেকে মনাবীর বংশীর রিপোর্ট, কলকাতা টিভি। সিউড়িতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সিউড়ি 1 নম্বর ব্লক সভাপতি গোষ্ঠীর সঙ্গে সিউড়ি পুরসভা চেয়ারম্যান গোষ্ঠীর দ্বন্দ্ব। বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে 21শে জুলাইয়ের সভায় ডাক পেলেন না সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। ঘটনায় কটাক্ষ বিজেপি। কেষ্টহীন বীরভূমে তৃণমূলের কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও বীরভূমে গোষ্ঠী কোন্দল থামছে না। সিউড়িতে পুরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূলের জেলা কার্যালয়ে ব্লক নেতৃত্বের পক্ষ থেকে হচ্ছে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা ও রক্তদান শিবির। অভিযোগ, সেখানে ডাকা হয়নি সিউড়ি পুরসভার চেয়ারম্যানকে। চেয়ারম্যানের দাবি, তাকে ডাকা ওদের উচিত ছিল। যদিও সিউড়ি 1 নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতির দাবি, সমস্ত অনুষ্ঠানে ডাকতে হবে এমন কোনো মানে নেই। আমাদের শহীদদের দিবসে রক্তদান খুব মহৎ দান, কিন্তু এইটার কাউন্সিলররা যারা জনপ্রতিনিধি বা চেয়ারম্যান যারা,
তাদের তো একটা সম্মান বলে ব্যাপার আছে, হয় কাট করে নিয়ে ওভার টেলিফোনে তো বলতে পারতো, কিন্তু আমরা বিভিন্ন সময় এটা ভুল ব্যাখ্যা আমরা ব্লক নেতৃত্ব থেকে বিভিন্নবার শিউরি উৎসব থেকে আরম্ভ করে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে আমরা বলেছি। আর যেহেতু এটা পার্টির ব্যাপার, তৃণমূলের কার্যালয় আমাদের শহরের মধ্যে, আমার মনে হয় এটা বলা উচিত ছিল যে আমরা সব একই পরিবার, কেউ আলাদা কিছু নয়। আর দেখুন, কোনো নিমন্ত্রণ কার্ড আমরা করিনি, এত এত লোক মানুষ এসছে, সিউড়ি ব্লক, সিউড়ি 1 নম্বর ব্লক, সিউড়ি আশেপাশে টাউন, INTUC সবাইকে নিয়ে চলছে। তাহলে তো আমাকে এখন কাজ ছাপিয়ে ছাপিয়ে সবাইকে বলতে হয়, তো ওটা তো অভিযোগ নয়। আমরা একই জায়গায় একই ছাতার তলে আছি, আমাদের তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ওরাও যখন পৌরসভা বিভিন্ন অনুষ্ঠান করে কই আমাদেরকে তো কার্ড দেয় না। দলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই জানালো তৃণমূল। রক্তদান শিবির ওরা যাদেরকে ইনভাইট করেছিল বা করেনি, তারা কেউ এসেছে কেউ আসেনি, এখানে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। আমরা সবাই একসাথে আছি, একটা ভালো কাজ, মহৎ কাজ, যখন যার সময় হয় সে তখন আসে। এখানে তো অন্য কিছু ভেবে যে এরা ওরা বলে আমাদের মধ্যে কিছু নেই, আমরা সবাই একটা জায়গায় আছি। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব দেখে কটাক্ষ বিজেপির। পরিষ্কার পৌরসভা চেয়ারম্যান বলেছে 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কাটমানি খাচ্ছে, আর কাটমানির জন্য বাসস্ট্যান্ডের কাজ, উন্নয়নের কাজ বন্ধ আছে। পৌরসভার চেয়ারম্যান কাটমানির টাকা ভাগ পাচ্ছে না, আর ব্লক প্রেসিডেন্ট একাই খাচ্ছে। এই সমস্ত কারণে এই ধরনের নিজেদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা এগুলো চলছে, এগুলো চলবে। সম্প্রতি দল বিরোধী মন্তব্যের জেরে সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ ইউনুসকে শোকজ করে দল। কোর কমিটির বিরুদ্ধে মুখ খোলায় দল থেকে সাসপেন্ড করা হয় মোহাম্মদ ইউনুসকে। তৃণমূল সুপ্রিমোর কড়া বার্তার পরও থামছে না তৃণমূলের দ্বন্দ্ব। গোষ্ঠীদ্বন্দ্বে অস্বস্তিতে কি তৃণমূল? প্রশ্ন রাজনীতির কারবারিদের। বীরভূম থেকে মনা বীরবংশী ও ঋতুভাস চট্টোপাধ্যায়, কলকাতা টিভি। কুলতলির পর বাসন্তী, ফের সোনা প্রতারণার ঘটনা এবং প্রতারণার দায়ে বাসন্তীর ভাঙনখালী থেকে গ্রেপ্তার 2 অভিযুক্তরা ভাঙড়ের বাসিন্দা বলে পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে। নকল সোনা নিয়ে যত কাণ্ড দক্ষিণ 24 পরগনায়। সোনা পাচার, নকল সোনার বেআইনি কারবারের ঘটনায় সামনে আসে কুলতলির সাদ্দামের নাম। এবার শিরোনামে বাসন্তীর ইমরান আর শাহজাহান। ফের নকল সোনা প্রতারণার ঘটনা। অভিযোগ, বৃহস্পতিবার বাসন্তীর বিভিন্ন সোনার দোকানে নকল সোনার আংটি বিক্রির চেষ্টা করে অভিযুক্ত ইমরান আলী ও শাহজাহান মোল্লা। পুলিশ সূত্রে খবর, নকল 22 ক্যারেট হলমার্কের 7টি সোনার আংটি বিক্রির চেষ্টা করে অভিযুক্তরা। কেউ কিনতে রাজি না হওয়ায় আংটি বন্ধক রেখে টাকা নেওয়ার চেষ্টাও করেন। স্যার, আমরা না, আমাদেরকে ফাঁসিয়েছে। কে ফাঁসিয়েছে? ওই উসমান গনি বলে একজন, মানে ও আমার নিয়ে গিয়েছিল ওখানে আনতে। এবার আমি ভয়তে আমি ওসব চালাইনি। আজকে বলেছিল, বলে ওরা জানে, বলে যে তোর কাছে যে কটা আছে ওই কটা নিয়ে আয়। হ্যাঁ, এরপরই সোনা ব্যবসায়ী খবর দেন পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় অভিযুক্তরা। মোটর বাইকে চেপে চম্পট দেওয়ার সময় বাসন্তীর সুকান্ত কলেজের সামনে পুলিশের হাতে ধরা পড়ে যায়। এই চক্রের সঙ্গে কুলতলির সাদ্দাম বা তার দলের কোনো যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। বাসন্তী থেকে রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী প্রকল্প নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। নথি হস্তান্তর করে নবনির্বাচিত বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। এবং প্রকল্প রূপায়ণ না হয় পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীকেই দুষলেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর ওপর জল প্রকল্প ছিল 2024 লোকসভা নির্বাচনের হাতিয়ার। বাঁকুড়া জেলার কৃষিকাজ ও পানীয় জল সরবরাহের জন্য দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরী নদীর ওপর নদীবাঁধ প্রকল্প ভাবনা বহুকালের। একদিকে সেচের জলের অভাব, অন্যদিকে পানীয় জলের সংকট মেটাতে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদীর ওপর একাধিক বাঁধ তৈরি করার প্রস্তাব দীর্ঘদিনের। বিশেষজ্ঞদের ধারণা, ওই দুই নদীর ওপর বাঁধগুলি তৈরি হলে বদলে যাবে বাঁকুড়া সদর শহর সহ জেলার পশ্চিমাংশের অর্থনৈতিক চালচিত্র। একাধিকবার রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের মুখে এই প্রকল্পের কথা শোনা গেলেও আদতে বাস্তবের মুখ দেখেনি এই প্রকল্প। এবার গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী প্রকল্প নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। নথি হস্তান্তর করে নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তীকে চ্যালেঞ্জ ছুড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। প্রকল্প রূপায়ণ না হওয়ায় পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীকেই দুষলেন নবনির্বাচিত সাংসদ। এই 3খানা ড্যাম তৈরির প্রপোজাল
তো সেই প্রপোজাল রাজ্য সরকার তার যে পলিসি প্যারালিসিস তার কারণে এটা হচ্ছে না। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যেন 2026-এর মধ্যে এই প্রজেক্টের কাজ শুরু হয়। কাগজ আমাকে পাঠিয়েছেন, সেই কাগজটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার এই প্রজেক্টটা সাকসেস করার জন্য কি কি স্কিম তৈরি করেছে, কি রকম ডিপিআর তৈরি হয়েছে, সেই কাগজগুলি পাঠিয়েছেন। এইটা যে হচ্ছে না এর জন্য একজন সংসদ হিসাবে দিল্লিতে কোনোদিন প্রশ্ন করলেন না, কারণ এটা শুধু বাঁকুড়া না, বাঁকুড়া বর্ধমান মিলে এই কাজটা করতে হবে, সেটা অন প্রসেসিং রয়েছে। আমরা আশা করছি প্রিন্সিপাল সেক্রেটারি মিটিংয়ে হলে আমরা এটাকে সলভ করে নিতে পারবো, যাতে বাঁকুড়ায় জলের সমস্যার সমাধান হয়ে যায়। বাঁধ তৈরি নিয়ে রাজনৈতিক তরজা শেষ হয়ে কবে প্রকল্প রূপায়ণ হয় তার অপেক্ষায় বাঁকুড়াবাসী। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, অবশেষে পুলিশের জালে জামাল সর্দার। শুক্রবার রাতে কলকাতার লেদার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জামাল উদ্দিন সর্দারকে। শনিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। সালিশি সভার নামে এক মহিলার পায়ে শিকল বেঁধে মারধর করার অভিযোগ ওঠে এই জামালের বিরুদ্ধে, এবং 7ই জুলাই জামাল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সোনারপুর থানায়। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে, ঠিক আছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে। আর এই মুহূর্তে যে খবরের আপডেট আপনাদের দেব, দেশ জুড়ে কারফিউ জারি করলো শেখ হাসিনার সরকার। বাংলাদেশের রাস্তায় সেনা টহল দিচ্ছে এবং আলোচনা চাই সরকার। একেবারেই তসমিনা, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে আলোচনার যে আবারও আবির্ভূত হয়েছে, আলোচনার একটি কেন্দ্র আবির্ভূত হয়েছে, এবং এ বিষয়ে কিন্তু অনড় রয়েছে ছাত্রীরা, কারণ তারা প্রথম থেকেই দাবি করে এসেছে যে আলোচনা তারা চায় না। এই এখনো পর্যন্ত যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে মৃতের সংখ্যা কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৈত্রী এক্সপ্রেসও বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই, এবং অবশ্যই তার পাশাপাশি একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেল সেগুলো যেমন পুড়িয়ে ফেলা হয়েছে, অন্যদিকে পালিয়েও গিয়েছে বহু বন্দী। অর্থাৎ একসঙ্গেই বোঝা যাচ্ছে তসমিনা কোথাও গিয়ে যে বাংলাদেশ কিন্তু অনেকটাই উত্তপ্ত। এবং শুধুমাত্র তাই নয়, এখনো পর্যন্ত আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জরুরি পরিষেবা ছাড়া বিভিন্ন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে ইন্টারনেট যে পরিষেবা তাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার, এবং বাংলাদেশের রাস্তায় সেনা টহলও জারি রয়েছে। একদমই স্বর্ণালী, এবং সংকট আরো জোরালো হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশে, এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে পড়ুয়ারা। সরকার পক্ষ কথা বলতে চেয়ে প্রস্তাব পাঠালেও তা কিন্তু মানতে চাননি। তারা জানিয়ে দিয়েছে রক্ত মারিয়ে সংলাপ নয়, এবং দুপক্ষের সংঘাতে বাংলাদেশে শুক্রবার আরও 3 জনের মৃত্যু হয়, এবং যেমনটা জানা যাচ্ছে মৃতের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, এবং ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে কারফিউ জারি করেছে হাসিনার সরকার। সংরক্ষণ বিরোধী এই আন্দোলনে উত্তাল বাংলাদেশ, এবং যেমনটা তুমি জানাচ্ছিলে ইতিমধ্যেই কিন্তু দেশ জুড়ে কারফিউ জারি করেছে শেখ হাসিনার সরকার। একদমই স্বর্ণালী, এবং সরকার পক্ষ তারা সমাধান করার জন্য ছাত্রদের সঙ্গে একটি মিটিং করতে চায়, কিন্তু অনড় রয়েছে ছাত্ররা। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।